Good evening dear students, welcome to Smart Galaxy YouTube channel. आज ANM GNM एंट्रेंस एग्जाम 2024 ফিজিক্যাল সায়েন্সের চতুর্থ অধ্যায় পদার্থ পরমাণুর গঠন এবং পদার্থের ভৌত এবং রাসায়নিক ধর্মসমূহের উপরে আমরা উপস্থিত হয়েছি ফিফথ মক টেস্ট ক্লাস নিয়ে। মক টেস্ট ক্লাসের আগে দেখে নেব স্মার্ট গ্যালাক্সি ফাউন্ডেশন তোমাদের জন্য এনেছে টার্গেট ANM GNM 2024 এই বুকলেট সিরিজটি। এই বুকলেটে তোমরা 30টি প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ খুবই অল্প টাকার বিনিময়ে। তোমরা যারা এই বইটিকে সফট কপি বা হার্ড কপি হিসাবে নিতে চাও তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে সফট কপি হিসাবে অনলাইনে পেয়ে যেতে পারো বা হার্ড কপি হিসাবে কুরিয়ারের মাধ্যমে পেয়ে যেতে পারো। এই প্র্যাকটিস সেটে তোমরা পেয়ে যাচ্ছ সায়েন্টিফিক্যালি ভাবে বানানো তোমাদের আপকামিং ANM GNM এর জন্য সাজেশন, যেখানে তোমাদের কোশ্চেন প্যাটার্নকে ফলো করে এখানে 1 নম্বরের বা 2 নম্বরের যে সমস্ত প্রশ্ন থাকে সেগুলো আলোচনা করা হয়েছে। তার সাথে সাথে আছে সংক্ষিপ্ত উত্তরের সাথে সাথে অর্থাৎ MCQ এর উত্তরের সাথে সাথে তাদের ব্যাখ্যা সহ উত্তর। এই ব্যাখ্যা সহ উত্তরগুলি তোমাদের যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় সেই অসুবিধা হওয়া প্রশ্নটি বুঝতে সাহায্য করবে। চলে যাই আজকে আমাদের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, সোডিয়াম স্টিয়ারেটের গঠন সংকেত কোনটি? সোডিয়াম স্টিয়ারেটের গঠন সংকেত কোনটি? তো সোডিয়াম স্টিয়ারেটের গঠন সংকেত কিন্তু C17H35 COO Na। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি। গ্যাসোলিন ব্যবহৃত হয় কিসের জন্য? মোটর গাড়ির জ্বালানি হিসাবে। পরবর্তী প্রশ্ন, অ্যালামের সংকেত কি? অ্যালামের সংকেত K2SO4, অ্যালুমিনিয়াম মানে Al2SO3 এবং 24 অণু জল। H2SO4 এর আণবিক ভর কত? তো এই সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 98, কারণ আমরা জানি যে হাইড্রোজেনের ভর 2, সালফারের ভর, এগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা যেরকম ক্যালসিয়াম কার্বনেটের ভর দেখি 100 হয়, সেরকম H2SO4 এর ভর আমাদের হয়ে যাবে 98। চলে আসবো আমাদের পরের প্রশ্নে। STP-তে 11.2 লিটার অ্যামোনিয়া গ্যাসের অণুর সংখ্যা কত? 11.2 লিটার অ্যামোনিয়া গ্যাসের অণুর সংখ্যা হবে, আমরা জানি যে 22.4 লিটারে অণুর সংখ্যা হয় 6.022 × 10⁻23। তো এখানে যেহেতু 22.4টা 11.2 হয়ে গেছে মানে অর্ধেক হয়ে গেছে, তো সেখানে কিন্তু এই অ্যাভোগাড্রো যে নাম্বার সেটাও অর্ধেক হয়ে যাবে। তাহলে এখানে আমরা বলতে পারি যেটা হয়ে যাবে আমাদের 3.011 × 10⁻23। তো আমরা দেখে নেব কোথায় আমাদের সঠিক উত্তর আছে। আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান বি। এখানে 3.11 × 10⁻23, এখানে একটা ইন্টু হবে, × 10⁻23 হবে। পরবর্তী প্রশ্ন, CaCO3, এখানে CaO প্লাস কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়াতে 1 মোল CaCO3 থেকে কার্বন ডাইঅক্সাইডের ভর কত? এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের ভর হয়ে যাবে 44 গ্রাম। 1 গ্রাম অণু অক্সিজেন গ্যাসের আয়তন কত? গ্যাসের আয়তনে 1 গ্রাম অণু যেখানে হয় সেখানে আমরা জানি যখন আমরা 22.4 লিটার, একটু আগেই আমরা দেখে নিলাম, তো এখানেও সঠিক উত্তর কিন্তু আমাদের 22.4 লিটারই হবে। পরবর্তী প্রশ্ন, 128 নম্বর প্রশ্ন, 1 মোল H2SO4 এর পরমাণুর সংখ্যা কত? 1 মোল H2SO4 কিন্তু পরমাণুর সংখ্যা আমাদের 7 × অ্যাভোগাড্রোস নাম্বার। চলে আসবো আমাদের পরের প্রশ্নে। STP-তে 8 গ্রাম SO2 এর আয়তন কত? STP-তে 8 গ্রাম SO2 এর আয়তন কিন্তু 2.8 গ্রাম, 2.8। এখানে আয়তনের জন্য গ্রাম ইউনিট আমরা ইউজ করব না। HNO3 আণবিক ভর কত? HNO3 আণবিক ভর 63। পরবর্তী প্রশ্ন, গ্যাসের আণবিক গুরুত্ব বাষ্প ঘনত্বের কত গুণ? গ্যাসের আণবিক গুরুত্ব বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয়। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থকে কি বলা হয়? রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থকে বলা হয় বিক্রিয়ক, এবং বিক্রিয়ার পর যেটা উৎপন্ন হয় সেটা বিক্রিয়াজাত পদার্থ। আইনস্টাইনের সমীকরণটি কি? এটা খুবই সহজ প্রশ্ন, আমরা প্রত্যেকেই জানি, =mc²। তো অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বাতাস কোন ধরনের পদার্থ? বাতাস কিন্তু একটি মিশ্র পদার্থ। মৌলিক পদার্থ তো কখনোই হতে পারে না এবং যৌগিক পদার্থও হতে পারে না, কারণ যৌগিক পদার্থে মিশ্রণের যে অনুপাত হয় সেগুলো সমান অনুপাতে থাকে, সেই জন্য এটা সঠিক উত্তর হয়ে যাবে মিশ্র পদার্থ। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি বিজারক পদার্থ? নিচের কোনটি বিজারক পদার্থ? H2S, SO2, কার্বন মনোক্সাইড এবং সবকটি। তো এখানে কিন্তু সবকটি বিজারক পদার্থ।
পারদ সংকর কোন ধরনের দ্রবণের উদাহরণ? পারদ সংকর কিন্তু দ্রাবক কঠিন এবং দ্রাব তরল এই ধরনের দ্রবণের উদাহরণ। অসম্পৃক্ত দ্রবণকে কিভাবে সম্পৃক্ত দ্রবণে পরিণত করবে? সেখানে যদি আমরা দ্রাব যোগ করি তাহলে কিন্তু আমাদের অসম্পৃক্ত দ্রবণ সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়ে যাবে। কারণ অসম্পৃক্ত দ্রবণ যেখানে আমাদের দ্রাবের পরিমাণ কম এবং দ্রাবকের পরিমাণ বেশি ছিল, অর্থাৎ চিনির জলের যে অনুপাত আমরা মাঝে মাঝে দেখি, সেখানে যদি আমাদের চিনির পরিমাণ কম থাকে তাহলে সেটা অসম্পৃক্ত। সেখানে চিনির দ্রাব আমরা যদি জলের মধ্যে আরও বেশি করে চিনি অর্থাৎ দ্রাব যোগ করি তাহলে কিন্তু আমাদের অসম্পৃক্ত দ্রবণ সম্পৃক্ত দ্রবণে কনভার্ট করে যাবে। নিচের কোনটি সার্বজনীন দ্রাবক রূপে পরিচিত? জল। জলকে আমরা ইউনিভার্সাল সলভেন্ট বা সার্বজনীন দ্রাবক বলি। পরবর্তী প্রশ্ন, 500 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ 45 গ্রাম দ্রাব দ্রবীভূত হতে পারে, দ্রাবটির দ্রাব্যতা কত? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি 9। কোনটি কলয়েড কণার ব্যাস 10⁻³ 10⁻8 10⁻6 এবং 10⁻10? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 10⁻6, এটি কলয়েড কণার ব্যাস। দ্রাব্যতা লেখ এক্স অক্ষ বরাবর কি প্রকাশ করে? উষ্ণতা প্রকাশ করে। অ্যাসিড দ্রবণে কোনটি দেখা যায়? অ্যাসিড দ্রবণে আমরা দেখতে পাই মিথাইল অরেঞ্জ হলুদ বর্ণের হয় না, এরকম হয় না। ফেনফথ্রিন গোলাপি বর্ণের হয়, এটাও হয় না। মিথাইল রেড হলুদ বর্ণের হয়, এটাও হয় না। ফেনফথ্রিন বর্ণহীন হয়, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, Na+CuSO4 এই দুটোর সাথে যদি রিয়াক্ট করে তাহলে Na2SO4 এবং কপার উৎপন্ন হয়। কোন প্রকারের বিক্রিয়া? এটি কিন্তু এক ধরনের আমাদের চারণ এবং বিচারণ বিক্রিয়া। পরবর্তী প্রশ্ন, সমস্ত অ্যাসিডে কোন উপাদানটি অবশ্যই থাকবে? এর সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন, কারণ আমরা জানি যে হাইড্রোজেন জলীয় উপাদানে H+ এবং ক্ষার যে বেস তারা কিন্তু OH- এই মূলকটি দেয়। তো H+ আয়ন বা হাইড্রোজেন সমস্ত অ্যাসিডেই উপস্থিত থাকবে। চলে আসবো আমাদের পরের প্রশ্নে, কার উপস্থিতিতে দইয়ের স্বাদ টক হয়? দইয়ের মধ্যে যে অ্যাসিড থাকে, কি অ্যাসিড থাকে? সঠিক উত্তর হয়ে যাবে ল্যাকটিক অ্যাসিড থাকে। নিচের কোন ইলেকট্রন বিন্যাসটি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস? আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসে সর্বশেষ কক্ষে যে ইলেকট্রন থাকবে সেটি সর্বোচ্চ সংখ্যায় থাকবে। তো আমরা জানি যে 2, 8, 8 এরকমভাবে আমাদের ইলেকট্রন বিন্যাস থাকে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে, বা সর্বোচ্চ যে বহিস্থ কক্ষ সেখানে 8টা ইলেকট্রন থাকবে। তো 5টা বা 6টা বা 7টা এরকমভাবে কিন্তু এতে ইলেকট্রন বিন্যাস হবে না। 2, 8, 8 এটাই হচ্ছে আমাদের কোনো নিষ্ক্রিয় গ্যাসের সঠিক ইলেকট্রন বিন্যাস। কোন লবণটি জলে ব্যতিক্রান্ত দ্রাব্যতা দেখায়? এর সঠিক উত্তর হচ্ছে NaCl। কোন মিশ্রণকে অম্লরাজ বলা হয়? অম্লরাজ বলা হয় 1 ভাগ HNO3 সাথে 3 ভাগ HCl এর মিশ্রণ, অর্থাৎ আমাদের অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। দুধ কোন ধরনের দ্রবণ? দুধ কিন্তু একটি কলাইডীয় দ্রবণ, তো অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, দুধ কলাইডীয় দ্রবণ। এবং নিচের কোনটি মৃদু অ্যাসিড? এর সঠিক উত্তর হয়ে যাবে H2CO3, এটাও কিন্তু একটি মৃদু অ্যাসিড। বাকিগুলো তীব্র অ্যাসিড, HNO3 বা HCl, H2SO4 এগুলো সম্পর্কে তোমরা জানোই। তো এই ছিল আজকে আমাদের 30টি প্রশ্ন নিয়ে মক টেস্ট সিরিজ। দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন মক টেস্ট সিরিজ নিয়ে।